প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আবার সিনট্যাক্সের একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে আমি রুল সিনট্যাক্সের রুল 1 থেকে 5 এবং পরবর্তীকালে 6 থেকে 9 পর্যন্ত আমরা রুলগুলো করেছি। আজকে আমরা করব রুল 10 থেকে। ওকে, তো এই যে সিনট্যাক্স বা আমরা বাংলায় যেটাকে বলছি বাক্য গঠন, এই রুলগুলো জেনে কি হবে? রুলগুলো জানলে আমার সুবিধা হবে যে কোনো একটি সাবজেক্টের সঙ্গে সেই সাবজেক্ট যদি প্লুরাল হয় বা সেই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সেই সাবজেক্ট যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন, সেই নিয়ম অনুসারে ভার্বের প্রয়োগ হয়ে থাকে। তো আমরা 9 পর্যন্ত রুল করেছি। যারা যারা আজকে প্রথম এই ভিডিও দেখছো, আমি তাদেরকে অনুরোধ করব যে আগের ভিডিওগুলো দেখতে, তবেই তারপরেই এই ভিডিওটা দেখতে, নাহলে কিন্তু মাঝখান থেকে দেখলে একদমই বুঝতে পারবে না। আজকে আমরা রুল 10 থেকে শুরু করব। রুল 10 শুরু করার আগে আমি এটা বলি যে এর আগে ছিল বিভিন্ন ধরনের নাউন, সেটা সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে বা যে কোনো পার্সনের নাউন হতে পারে। আজকে যেটা হবে সেটা হচ্ছে স্পেশালি কালেকটিভ নাউন অ্যান্ড ভার্ব। এইটা কি হবে? ওকে, তাহলে রুল 10 কি বলছে? রুল 10 বলছে যখন কালেকটিভ নাউন থাকবে, অর্থাৎ কালেকটিভ নাউন কালেকটিভ নাউনের সঙ্গে ভাব অনুসারে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল, যে কোনো নাম্বারে যে কোনো নাম্বার এই প্রয়োগ হতে পারে। বোঝা গেল? তাহলে এখানে আরেকটা জিনিস আমার বলা আছে যে কালেকটিভ নাউন, এই কালেকটিভ নাউন এখানে দুটি অর্থে ব্যবহৃত হবে। কেমন? অর্থাৎ কালেকটিভ নাউন 1 নম্বর, এই কালেকটিভ নাউন যদি সমষ্টি বা একতা হিসাবে থাকে তাহলে কিন্তু একতা হিসাবে থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে, তাহলে সিঙ্গুলার ভার্ব হবে। আর এই কালেকটিভ নাউনের দ্বিতীয় শর্তটা হলো যে কালেকটিভ নাউন যদি বিভাজনের সৃষ্টি করে বা ভাগ করে তাহলে কিন্তু সেখানে প্লুরাল ভার্ব হবে। বোঝা গেল? তাহলে কালেকটিভ নাউনের সঙ্গে ভাব অনুসারে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে। তাহলে ভাব বলতে এখানে কি, যে কোনো কালেকটিভ নাউন, এই ভাবটা হচ্ছে কালেকটিভ নাউন কি হবে, সমষ্টি হবে না বিভাজন হবে, তার উপরে ডিপেন্ড করছে যে ভার্ব আমার সিঙ্গুলার হবে না প্লুরাল হবে। যদি আমার সমষ্টি বা একতা হয় তাহলে সিঙ্গুলার ভার্ব হবে, আর যদি আমার বিভাজন বা ভাগ বোঝায় তাহলে কিন্তু প্লুরাল ভার্ব হবে। তো এটা হচ্ছে আমাদের রুল 10। এবার যেটা আমরা এর আগেও করেছি যে এক্সাম্পলের সাহায্যে আমরা বুঝবো। যেমন 1 নাম্বার,
The committee has agreed on this issue. অর্থাৎ কমিটি কি হয়েছে, রাজি হয়েছে অন দিস ইস্যু। অর্থাৎ এখানে কমিটি রাজি হয়েছে মানে কমিটির সবাইয়ের একটা একতা বোঝাচ্ছে যে সবাই একটা নির্দিষ্ট ইস্যুতে রাজি হয়েছে, তার সেই জন্য এখানে অ্যাজ অ্যাগ্রিড হয়েছে। অর্থাৎ এখানে কমিটি কিন্তু একটা সমষ্টি বোঝাচ্ছে, তাই সিঙ্গুলার ভার্ব প্রয়োগ করা হয়েছে। আর একটা আমি যদি উদাহরণ দেখি 2 নাম্বার, সেখানে দেখব দ্য কমিটি আর divided on this issue. অর্থাৎ এই যে ইস্যুটাকে নিয়ে কমিটি কি হয়েছে, নিজেদের মধ্যে বিভাজনের সৃষ্টি করেছে। যেহেতু কমিটি এখানে ডিভাইড হয়ে যাচ্ছে, তাই এখানে প্লুরাল ভার্ব কিন্তু ব্যবহৃত হয়েছে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে এর ছিল সিঙ্গুলার ভার্ব, কারণ কমিটি একতা বোঝাচ্ছে, একটি কমিটি বোঝাচ্ছে, সমষ্টিগত বোঝাচ্ছে, তাই এখানে সিঙ্গুলার ভার্ব প্রয়োগ হয়েছে। পরবর্তী উদাহরণ 2তে আমরা দেখছি যে কমিটি যেহেতু বিভাজন হয়েছে কমিটিতে, তাই সেটা কিন্তু প্লুরাল ভার্ব প্রয়োগ করেছে। আচ্ছা, আরো কয়েকটা উদাহরণ দেখি। দ্য ক্রিউ ইজ ওয়েল ট্রেন্ড। তাহলে বোঝা যাচ্ছে দ্য ক্রিউ ইজ ওয়েল ট্রেন্ড, এখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়েছে। নেক্সট 4 নম্বর, দ্য ক্রিউ ওয়ার টেকেন প্রিজনার্স। অর্থাৎ ওদেরকে বন্দি করা হয়েছে। অর্থাৎ এই যে ক্রিউ যেটা আছে, প্রথম ক্ষেত্রে একসঙ্গে থাকলেও নিচে কি হয়েছে, আলাদা আলাদা বন্দি হিসাবে এদেরকে ব্যবহার করা হয়েছে, তাই এখানে প্লুরাল ভার্বের ব্যবহার হয়েছে। বোঝা গেল? তো ঠিক এইভাবে আরো যদি আমরা কিছু উদাহরণ দিই, তাহলে উদাহরণটা ঠিক এরকম হবে, দ্য পার্লামেন্ট ইজ the parliament has selected its speaker. তাহলে এখানে পার্লামেন্ট কিন্তু একটি সমষ্টির বর্ণনা দিচ্ছে, যে পার্লামেন্ট তার স্পিকারকে সিলেক্ট করেছে, সেই জন্য এখানে হ্যাজ হয়েছে। এটা হচ্ছে রুল 10। বেশ, এরপরে আমরা রুল 11-এ যাব, যে রুল 11-এ কি বলা আছে।
রুল 11 বলছে যে কোনো নাউন কোনো নাউন প্লুরাল মনে হলেও অর্থগতভাবে সিঙ্গুলার হয়। তো এই ধরনের নাউনের সঙ্গে সিঙ্গুলার ভার্ব প্রয়োগ করা হয়। সিঙ্গুলার ভার্ব হবে, যেমন এক্সাম্পল, যে নাউনগুলো আমি বলে দিচ্ছি, যেমন হচ্ছে নিউজ, ওয়েজেস। শুনতে এগুলোকে প্লুরাল মনে হলেও আসলে অর্থগত দিক দিয়ে কিন্তু এগুলো সিঙ্গুলার নাউন। ফিজিক্স, ম্যাথামেটিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, এগুলো কিন্তু অর্থগত দিক দিয়ে সিঙ্গুলার নাউন। ইনিংস, বোঝা গেল? তাহলে এই যে এইটাকে মানে দেখে প্লুরাল মনে হলেও অর্থগত দিক দিয়ে যেহেতু সিঙ্গুলার নাউন, তাই এদের ক্ষেত্রে ভার্বও কিন্তু সিঙ্গুলার হবে। যেমন 1 নম্বর, পলিটিক্স ইজ নট অ্যান ইজি গেম। 2 নম্বর, দ্য নিউজ ইজ কারেক্ট। বোঝা গেল? এটা হচ্ছে রুল 11। এরপরে আসবো আমরা রুল 12। রুল নাম্বার 12 দেখি কি বলছে। রুল নাম্বার 12 অনুযায়ী যে কিছু কিছু একদম এরই অপোজিট হবে, যে কিছু কিছু নাউন শুনতে সিঙ্গুলার হলেও আসলে তারা প্লুরাল। তাদের ক্ষেত্রে কিন্তু প্লুরাল ভার্ব হবে। যেমন এক্সাম্পল যদি দিই, তাহলে কি, যেমন হচ্ছে ডজন। শুনতে যেন মনে হচ্ছে সিঙ্গুলার নাউন, কিন্তু এটা অ্যাকচুয়ালি অর্থগত দিক দিয়ে হচ্ছে প্লুরাল। মিলিয়ন, স্কোর, স্কোর মানে 20। ক্যাটল, পিপল। বোঝা গেল? তাহলে এবার আমরা যদি উদাহরণ দিই, তাহলে কি হবে? দ্য পিপল, দ্য পিপল দেখে মনে হচ্ছে যেন এটা তো সিঙ্গুলার নাউন, কিন্তু পিপল অ্যাকচুয়ালি অর্থগত দিক দিয়ে হচ্ছে জনগণ, তার মানে এটা প্লুরাল নাউন। তাহলে সেই হিসেবে প্লুরাল ভার্ব হবে, দ্য পিপল আর স্যাটিসফাইড। 2 নম্বর, a dozen were injured। বোঝা গেল? এখানে ওয়ার প্লুরাল ভার্ব,
আর প্লুরাল ভার্ব। পিপল বা ডজন শুনতে সিঙ্গুলার নাউন হলেও অ্যাকচুয়ালি অর্থগত দিক দিয়ে কিন্তু এটা প্লুরাল নাউন, তাই এখানে প্লুরাল ভার্ব হয়েছে। এটা গেল আমাদের রুল নাম্বার 12। রুল নাম্বার 13 দেখি কি আছে। অনেকের মনে হতেই পারে যে এত রুলস কি করে পড়বো, সম্ভব নয়। কিচ্ছু না, এই রুলগুলোকে প্রত্যেক দিন বা একদিন অন্তর খালি একটু দেখে রাখা, এবং যখন আমি কোনো টপিক পড়ছি, সেটা কোনো বইয়ের চ্যাপ্টার থেকে হোক, কোনো উপন্যাস হোক, নভেল বা নিউজ পেপার হোক, বা যখন আমি কোনো ইংরাজি মুভির কোনো ডায়লগ শুনছি বা ইংরাজি খবর শুনছি, তখন কিন্তু সবসময় লক্ষ্য রাখবো যে এই রুলগুলো ফলো হচ্ছে কি হচ্ছে না। অনেক ক্ষেত্রে রুলগুলো ফলো হয়, আবার অনেক ক্ষেত্রে কিন্তু রুল ফলো হয় না। তো যাই হোক, রুল নাম্বার 13 বলছে যে কোনো কোনো ক্ষেত্রে, কোনো সাবজেক্টের ক্ষেত্রে যদি কোনো সাবজেক্টের সাথে উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ ইত্যাদি যুক্ত থাকে, যে অ্যাজ ওয়েল অ্যাজ, ইন অ্যাডিশন এসব যুক্ত থাকে, তাহলে সেই তাহলে এই সংযুক্ত শব্দ, অর্থাৎ উইথ, টুগেদার উইথ, অ্যালং উইথ, এগুলো কিন্তু সাবজেক্টের ওপর কোনো প্রভাব ফেলতে পারে না। সাবজেক্টের ওপর কোনো প্রভাব পড়ে না। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে সিঙ্গুলার হবে, আর যদি প্লুরাল হয় তাহলে কিন্তু প্লুরাল ভার্ব হবে। তো এটাই হচ্ছে রুল 13। এক্সাম্পল কি আছে? এক্সাম্পল দিলে যেহেতু আমাদের সবকিছু ক্লিয়ার হচ্ছে বেশি, তাই আমরা এক্সাম্পল দিয়ে দেখব। যেমন হি, কমা, as well as his friends has failed। দ্বিতীয় উদাহরণ কি আছে? the commander with all his soldiers was killed। অর্থাৎ এখানে এই যে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই যে যেহেতু অ্যাজ ওয়েল অ্যাজ এটা যুক্ত আছে, দিয়ে অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস, মানে টোটালটা কিন্তু একটা প্লুরাল ভাব বোঝাচ্ছে। প্লুরাল ভাব বোঝালেও এই যে অ্যাজ ওয়েল অ্যাজ এর প্রভাব হি এর ওপর পড়বে না, তাই হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্ব কিন্তু সেই অনুযায়ী হবে। দ্বিতীয় উদাহরণে দেখা যাচ্ছে যে দ্য কমান্ডার উইথ অল হিজ সোলজার্স ওয়াজ কিল্ড।
কমান্ডার উইথ অল হিজ, এই যে উইথ দ্বারা যুক্ত আছে থাকলেও দ্য কমান্ডার যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই অনুযায়ী সিঙ্গুলার ভার্ব এখানে প্রয়োগ হয়েছে। বোঝা গেল? অর্থাৎ আমাদের 13 পর্যন্ত কিন্তু আমরা করে ফেলেছি। আজকে 14 এবং 15 এই দুটোও করে রাখবো। পরবর্তীতে আমরা আবার কি করব, 15-র পর অন্যগুলো করব। প্রত্যেক দিন আমরা একটু একটু করে দেখব। আর এটাকে মানে মুখস্থ করব না, কিন্তু একটা চর্চার মধ্যে রাখবো। চর্চার মধ্যে রাখলেই কিন্তু আমাদের ইংরেজি খুব সহজ হয়ে যাবে। আর যারা আজকে এই ভিডিওটা দেখছে তারা তো, আমি তো বলেছি যে এই ভিডিও দেখার আগে তারা পুরোনো ভিডিওগুলো দেখবে। আর যারা অলরেডি এই ভিডিও দেখেছে তাদেরকেও আমি বলছি যে বারবার কিন্তু আমাকে পুরোনো ভিডিওগুলোও দেখতে হবে, যাতে করে কি হয় আমি একটা চর্চার মধ্যে থাকবো। আর প্রত্যেক দিনের একটা অভ্যাস থাকার ফলে, চর্চা করার ফলে কিন্তু আমি পুরোনোগুলো ভুলে যাব না। রুল নাম্বার 14 ক্ষেত্রে বলা আছে যে যখন কোনো ভার্বের সাবজেক্ট, যখন কোনো ভার্বের সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন হয়, রিলেটিভ প্রোনাউন বলতে কোনগুলো, হু, হুম, হুজ, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। হু, হুজ, হুম, হুইচ, দ্যাট ইত্যাদি। তো হয় তখন, হয় তখন ভার্ব সেই বাক্যের নাম্বার এবং পার্সন পার্সনের যে রিলেটিভ প্রোনাউন থাকবে থাকে তার অ্যান্টিসিডেন্ট হয়। অ্যান্টিসিডেন্ট মানে মানে আগের তার আগের নাউন বা প্রোনাউন অনুযায়ী হবে। ওকে, অ্যান্টিসিডেন্ট মানে পূর্ববর্তী। তো যাই হোক, রুলটা তো আমরা বলে দিয়েছি যে যখন কোনো ভার্বের সাবজেক্ট রিলেটিভ প্রোনাউন হয়, অর্থাৎ হু, হুজ, হুম হয়, তখন ভার্ব সেই বাক্যের নাম্বার এবং পার্সনের যে রিলেটিভ প্রোনাউন থাকে তার অ্যান্টিসিডেন্ট মানে তার পূর্ববর্তী যেটা নাউন আছে বা প্রোনাউন আছে সেই অনুযায়ী হবে। ব্যাপারটা কেমন একটা জটিল মতো একটা লাগছে। জটিল কিচ্ছু লাগবে না, আমি যদি উদাহরণ দিই সঙ্গে সঙ্গে দেখবে তোমরা বুঝে যাবে। আই, কমা, হু অ্যাম ইয়োর ফ্রেন্ড। শুড হেল্প ইউ। তাহলে এই রুল অনুযায়ী এখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন কার, আই এর। তাহলে আই এর পরে অর্থাৎ এই যে অ্যান্টিসিডেন্ট হবে হু এর পরে অ্যাম, কিন্তু এই আই অনুযায়ী হবে। বোঝা গেল? তাহলে হু না থাকলে কিন্তু আই অ্যাম হয়, আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। তাহলে আই কমা হু অ্যাম ইয়োর ফ্রেন্ড, এখানে হু ইজ ইয়োর ফ্রেন্ড হবে না। এইখানে যদি ইজ করতে হতো তাহলে কিন্তু এই আয়ের জায়গায় আমার বসতে হতো হি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আশা করি বোঝাতে পারলাম। দ্বিতীয় নাম্বারটা দিলে আরো একটু ক্লিয়ার হবে তোমাদের। হি, কমা, হু ইজ ইয়োর ফ্রেন্ড।
your friend should help you. অর্থাৎ এখানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এক্ষেত্রে কিন্তু ইজ হয়েছে। বোঝা গেল? এটা হচ্ছে রুল নাম্বার 14। তো এই যে অনেকেরই মনে হতে পারে যে রুল 1 থেকে শুরু করে রুল 14 এত রুল, তাহলে তো ইংরেজি অনেক শক্ত। একদম শক্ত না, কারণ এই রুলগুলো যদি আমরা ডেলি বেসিসে প্র্যাকটিস করতে থাকি, যে যখন আমরা পড়বো তখনই যদি এই রুলগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে থাকি, তাহলে কিন্তু এগুলো আমার খুব সহজ হয়ে যাবে। আর আমরা যদি একটু একটু করে শিখতে থাকি, একটা সময় দেখবো যে আমরা অনেকটা শিখে গেছি এবং পরীক্ষার হলেও কিন্তু আমরা একদম খুব সহজ আকারে হয়েছে। খুব সহজভাবেই কিন্তু আমরা ইংরেজিটাকে আয়ত্ত করতে পারবো। তো এরপরে আমরা করব রুল নাম্বার 15। এই রুল নাম্বার 15 করেই আজকে আমরা কিছু এক্সারসাইজ করব। ওকে, তো আমি চাইছি যে প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 5টা করে রুলস দিতে। তাহলে কি হবে, ছোট ছোট ভিডিওটাও হবে, তোমাদের দেখতে সুবিধা হবে এবং চর্চার ক্ষেত্রেও সুবিধা হবে, মনে রাখতেও সহজ হবে, মনে রাখাও সহজ হবে। ওকে, রুল 15 বলছে যে যখন প্লুরাল নাউন যখন প্লুরাল নাউন কোনো একটি বিশেষ মাত্রা কোনো একটি বিশেষ মাত্রা বা সংখ্যা বা দূরত্ব বা বিভিন্ন রকমের টাইপ সম্পর্ক, দূরত্ব বা দেশের নাম বা বইয়ের টাইটেল হিসেবে ব্যবহৃত হয়, বা দেশের নাম বা কোনো কিছু টাইটেল হিসেবে ব্যবহৃত হয়, তখন প্লুরাল নাউনের সঙ্গে তখন নাউন বা প্লুরাল নাউনের সঙ্গে নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব হবে। অর্থাৎ কোনো একটি দেশের নাম যদি শুনে মনে হচ্ছে যেন যে না এটা প্লুরাল নাউন, তাহলে সেটা প্লুরাল নাউন হলেও বা কোনো বইয়ের টাইটেল প্লুরাল নাউন হলেও সেটাকে কিন্তু তার ভার্ব হবে সিঙ্গুলার। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, শুনেই মনে হচ্ছে একটা প্লুরাল নাউন, তাহলে কি হবে, এটা প্লুরাল নাউন হলেও এর সঙ্গে ভার্ব হবে সিঙ্গুলার। ইজ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি, মোস্ট পাওয়ারফুল কান্ট্রি। ওকে, তাহলে এখানে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একটা প্লুরাল নাউন, কিন্তু এক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার। একইভাবে যদি আমরা বলি 10 লাখ রুপিস, তাহলে এই যে রুপিস যেন মনে হচ্ছে প্লুরাল নাউন, তো প্লুরাল নাউন হলেও কিন্তু এর ভার্ব হবে সিঙ্গুলার, হিউজ অ্যামাউন্ট। 60 miles is not far, তাহলে 60 miles plural noun is singular verb, 10 lakh rupees plural noun is singular verb। ওকে, তাহলে আজকে আমরা এই ভিডিওতে রুল নাম্বার 10 থেকে রুল নাম্বার 15 পর্যন্ত করলাম।
এরপরে এর আগের দিনের মতো আমি কি করব, কিছু এক্সারসাইজ দেবো। সেই এক্সারসাইজগুলো আমরা এইখানে বসেই প্র্যাকটিস করব। তাতে করে কি হবে, আমাদের বুঝতে সুবিধা হবে যে কোথাও আমাদের কিছু গন্ডগোল হচ্ছে কি হচ্ছে না। ওকে। 1 নম্বর, the committee dash arrived at a unanimous decision. unanimous মানে মানে আহ, কি বলবো, অপ্রতিদ্বন্দ্বী ভাবে, অন্য কেউ মানে আহ, এক হয়ে এক হয়ে সিদ্ধান্তে উপনীত হয়েছে। 2 নম্বর হচ্ছে, the parliament dash elected its speaker. 3 নম্বর, four quintals dash a heavy load for a camel. 4 নম্বর, the pen which dash in your hand is mine. 5 নম্বর, you who dash my friend should help. ওকে, তাহলে এইখানে এইবার আমরা উত্তরগুলো করব। The committee dash arrived at a unanimous decision. এখানে কি হবে, either has হবে বা have হবে। তাহলে যেহেতু arrived at a unanimous decision, যে একটা একত্রিত হয়ে একটা সিদ্ধান্তে পৌঁছেছে, অর্থাৎ এর মধ্যে একটা সমষ্টিগত ভাব বোঝাচ্ছে, তাই এখানে সিঙ্গুলার নাউন হবে, সরি সিঙ্গুলার ভার্ব হবে। নেক্সট, দ্য পার্লামেন্ট ড্যাশ ইলেক্টেড ইটস স্পিকার। ওকে, তাহলে এখানে কি হবে, দ্য পার্লামেন্ট হ্যাজ হবে অথবা হ্যাভ হবে। এখানে যেহেতু পার্লামেন্ট স্পিকারকে ইলেক্ট করেছে, অর্থাৎ কি একটা সমষ্টিগত একত্রিত হয়ে স্পিকারকে ইলেক্ট করেছে, তাই এখানেও সিঙ্গুলার নাউন হবে। বোঝা গেল? একটু আগেই এগুলো আমরা ব্যাখ্যা করেছি। 4 quintals ড্যাশ আ হেভি লোড ফর আ ক্যামেল। তাহলে 4 quintals কি প্লুরাল নাউন, তাহলে এক্ষেত্রে কি হবে, হয় ইজ হবে অথবা আর হবে। এটাকে এই 4 quintals প্লুরাল নাউন হলেও
কিন্তু এটাতে সিঙ্গুলার ভার্ব হবে, তাই এক্ষেত্রে হবে ইজ আ হেভি লোড। দ্য পেন হুইচ ড্যাশ ইন ইউর হ্যান্ড ইজ মাইন। তাহলে এখানে কি কি হতে পারে? ইজ হতে পারে, আর হতে পারে, অ্যাম হতে পারে। তাহলে এখানে পেনটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হুইচের পরে কিন্তু ইজ হবে। এটা যদি সেকেন্ড পারসন হতো তাহলে এখানে আর হতো, এখানে যদি ফার্স্ট পারসন হতো তাহলে কিন্তু এখানে অ্যাম হতো। আমরা রুল নাম্বার ব্যাখ্যা করার সময় সেগুলো ইতিমধ্যেই জেনেছি। নেক্সট 5 নম্বরে ইউ কমা হু ড্যাশ মাই ফ্রেন্ড শুড হেল্প। এখানেও কিন্তু হয় ইজ হবে, না হলে আর হবে, অথবা অ্যাম হবে। তাহলে ইউ হু, ইউ যেহেতু সেকেন্ড পারসন তাই ইউ হু আর হবে, হু আর মাই ফ্রেন্ড শুড হেল্প। ওকে, বোঝা গেল? তাহলে আজকে আমরা রুল নাম্বার 10 থেকে রুল নাম্বার 15 পর্যন্ত করেছি। তোমরা কি করবে, এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আর যখন প্র্যাকটিস করবে বা যখন আমার ভিডিও দেখবে, একটা পেন বা খাতা সঙ্গে নিয়ে রাখবে। যা 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 রুলস বলা হচ্ছে, নিয়ম বলা হচ্ছে, যেগুলো ব্যাখ্যা করা হচ্ছে, নিয়মগুলো এমনকি যে এক্সারসাইজ আমরা করছি, এটা কিন্তু বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। এরকম কথিত আছে যে খাতায় লিখে প্র্যাকটিস করা মানে সেটা মনের মধ্যেও লিখে রাখা হয়। আর মনের মধ্যে লিখে রাখলে সেটা কি হবে, খুব সহজে আমরা ভুলবো না। ওকে, তো তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, আর আবার পরবর্তী ভিডিওতে আমাদের দেখা হবে। ওকে, বাই বাই।